উত্তরে অবস্থিত ভারুণা নদী এবং দক্ষিণে অবস্থিত আস্তি নদীর মেলবন্ধনে এই পৌরাণিক শহর বারাণসী এনশিয়েন্ট সিটি অফ ব্যাবিলনের সমসাময়িক। এখানকার সভ্যতা এতটাই পুরনো যে এখানকার স্থানীয় লোকেদের দ্বারা বলাই মুশকিল। তবে এই মায়াবী নগরে সবার আসার কারণ থাকে ভিন্ন। কেউ আসে এখানে কাশী নরেশের দর্শন করতে, কেউ বা আসে নিজেকে ভিন্ন রূপে খুঁজে পেতে, আর কেউ কেউ আসে নিজেকে প্রকৃতির সঙ্গে মিলিয়ে দিতে। তবে এবারে আমার আসার কারণ ছিল অন্য। আমি এসছিলাম বারাণসীর মহা উৎসব মানে দেব দীপাবলিকে নিজের চোখে উপভোগ করতে। তো ঘুরতে ঘুরতে ফাইনালি চলে এসেছি আমি বারাণসীতে। তাই এই ভিডিওটা মেনলি এই উৎসবকে কেন্দ্র করে থাকবে। তো ঘোরা থাকবে, সবকিছু থাকবে, কিন্তু সব থেকে বেশি যেটা থাকবে সেটা হচ্ছে দেব দীপাবলি সেলিব্রেশন। তাই চলুন আমার সাথে বেঙ্গলি ইউটিউবার্স ট্রাভেলার্স কমিউনিটির এই নতুন বন্ধুর সাথে। তো প্রাগ ঐতিহাসিক বাসে চেপে আমি চলে এসেছিলাম বারাণসীতে। অ্যাকচুয়ালি আমার ট্রেন অ্যাভেলেবেল ছিল না, মানে বুকিং তো করেছিলাম কিন্তু ওটা ওয়েটিং লিস্টের জায়গায় ওয়েটিং লিস্টই রয়ে গেছে। আই থটকে এরকম ভাবে দেব দীপাবলির মতন একটা স্পেশাল অকেশন আমি মিস করবো। তো আমি দেখলাম এখানে কি আছে না আছে, তো দেখলাম লোকাল বাস তো বলা যায় না, মানে কলকাতা টু বারাণসীর বাস অ্যাভেলেবেল আছে, কিন্তু বাসের অভিজ্ঞতাটা আপনারা একটু দেখে নিন। দক্ষিণেশ্বর স্টেশনে নেমে ডানলপ বালি ব্রিজের সামনে অবস্থিত জিডি গোয়েঙ্কা স্কুলের সামনে ওয়েট করছিল আমার মালগাড়ি, আমার বাস পরিবহন। তো ৫-৬ জন লোক আর অনেক ডাব নারকলের সাথে আমি কাঁপতে কাঁপাতে পৌঁছে যাই ভারতের অন্যতম প্রাচীন শহর বারাণসীতে। তো ২০ ঘন্টার কসরতের পর আমার হোস্টেলে চেক ইন করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমি চলে আসি দশাশ্বমেধ ঘাটে সন্ধ্যা আরতি দেখব বলে। তো গঙ্গা আরতি দেখতে বসে গেছি আমি এই মুহূর্তে, আর কিছুক্ষণেই স্টার্ট হবে। তো এখন সব তোড়জোড় চলছে, আপনারা হয়তো এখন দেখতে পাচ্ছেন স্ক্রিনে। তো দেখি, এরপরে আর বেশি কিছু বলবো না, কাট টু গঙ্গা আরতি। দশাশ্বমেধের এই সন্ধ্যা আরতি বারাণসীর এক অন্যতম ইম্পর্টেন্ট আকর্ষণ। এই সন্ধ্যা আরতি মূলত চলে ১ ঘন্টার জন্য, ফ্রম 6 PM to 7 PM, কিন্তু অত্যন্ত শীত এবং গরমকালে সময় সামান্য ফেরবদল ঘটে। ঘাটের একদিকে ৬০ জন এবং পাশের বিভাগে ৫ জন পুরোহিত মা গঙ্গার আরাধনায় জায়গাটাকে করে তোলে মায়াবী। মন ছুঁয়ে যাওয়া ধূপকাঠির গন্ধ আর শিহরণ দেওয়া ডুমরুর আওয়াজ আপনাকে সত্যিকারের জন্য নিয়ে যাবে এক দৈবিক এবং স্বর্গীয় জায়গাতে। সেই দিন সন্ধ্যা আরতি শেষ করার পর আমি অবশ্য যাত্রা করি এক কঠিন রাস্তার দিকে। ফাইনালি তো ফাইনালি আমি চলে এসেছি মণিকর্ণিকা ঘাট। এখানকার যে ঘাট আছে, মানা হয় এখানে কখনো আগুন নেবে না। তো চলুন দেখি এমন লাগে। এতদিন আমি নিজে ইউটিউবের ভিডিওতে অনেকবার দেখেছিলাম, বাট সাক্ষাৎ চোখে এক্সপিরিয়েন্স করার মজা আলাদা। যদিও এটা মজা বলা উচিত না, বাট যাই হোক। পুরাণ মতে সতী অগ্নিকুণ্ডে নিজেকে আত্মবলিদান দেওয়ার সময় তার কানের চাবি এই স্থানে পড়াতে ঘাটের নামকরণ হয় মণিকর্ণিকা। ওইদিকে কিছু বৈষ্ণবদের মতে এই ঘাটে বিষ্ণুদেবের কানের দুল হারাতে নাম পড়ে মণিকর্ণিকা। কোনটা সঠিক কোনটা ভুল তা আমরা না জানলেও এই ঘাটের ইতিহাস লুকিয়ে আছে কোনো এক দৈবিক কানের দুলের সাথে। তবে ঘাটে সবসময় বিভিন্ন লোকেদের আনাগোনায় আপনাদের গা ছমছমে ব্যাপারটা এক্সপেক্ট না করাটাই উচিত। এই ডোম রাজ্যে মন খারাপ লাগলেও মনে ভয় পাওয়াটা একটু দুর্গম ব্যাপার। আশেপাশে বলির পোষ্যগুলি কি যেন বলছিল আমায়, তখন মন ভার করছিল আমার। স্পেশালি মহাদেবের মন্দিরের সামনে এই ভেড়াটি, যার চোখ আমায় অন্য বাস্তবের কথা বলছিল। সে হয়তো বলতে চাইছিল কবে থামবে এই অমানবিক প্রথা। তবে এইসব ভাবতে ভাবতে আমার নজর পড়ে এক বিশেষ চরিত্রের উপর, যার নাম আমি দিয়েছিলাম মণিকর্ণিকার ইমরান হাশমি। এই ভেড়াটি কোনো কারণে বলি হয় না,
তারপর থেকে সে তার ভালোবাসা এখানকার সব কুকুরদের মধ্যে বিতরণ করতে থাকে। আমার চ্যানেল পারিবারিক গাইডলাইন ফলো করে বলে এর চেয়ে বেশি কিছু বলতে বা দেখাতে পারলাম না। বাট হি রিলি ইজ দ্য গোট, মণিকর্ণিকার গ্রেটেস্ট অফ অল টাইম। ভাগ্যে ব্লু লাস্সি না থাকলেও সেই দিন টায়ার্ড থাকার ফলে আমি এইভাবেই আমার ফার্স্ট দিনের ঘোরাটা শেষ করি। আজ দ্বিতীয় দিন, মানে 14 তারিখ। এখানে কাল জানতে পারলাম সকালবেলাও এক গঙ্গা আরতি হয়, তো ওখানেই যাচ্ছি আমি এখন। সাত সকালে যখন উঠে গেছি আই থট কে সকালবেলা গঙ্গা আরতিটা দেখিনি। মানে জেনারেলি আমি ভিডিওতে রাত্রেবেলা মানে সন্ধ্যাবেলা যে গঙ্গা আরতি হয় সেটা দেখেছি, বাট আমি এখানে এসে শুনলাম যে সকালবেলা একটা করে সন্ধ্যা আরতি তো হয় না, মানে সকালবেলাও একটা আরতি হয়। তো ওটা হয় 80 ঘাটে। আমি এখন দশাশ্বমেধ ঘাট থেকে স্ট্রেট বরাবর 80 ঘাটের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। তো দেখি পৌঁছাতে পারি কিনা। অ্যাকচুয়ালি পৌঁছাতে তো পারবোই, কারণ প্রচণ্ড সকাল, এনাফ টাইম আছে। টুকটুক টুকটুক করে আপনারাও চলে আসবেন যদি সকালবেলা উঠতে হয়। একটু পর থেকে এই জায়গাগুলো এতটাই ভিড় হয়ে যাবে যে মানে আমার মতন ইন্ট্রোভার্ট লোকেদের জন্য ইটস লাইক আ কিওটিক সিচুয়েশন। বাট সকালবেলায় মানে বারাণসীর ঘাট একটা অন্যরকমই ফ্লেভার নেয়। সুনসান, কিছু কিছু লোক আছে যারা এখানকার ডেলি কাজবাজ করে, যেরকম নৌকাওয়ালারা, তারা সবাই রেডি হচ্ছে তাদের জীবনযাত্রা শুরু করার জন্য। তো একটা আলাদাই অনুভূতি অল টোটাল। তো ফাইনালি আমি 80 ঘাটের এখানে চলে এসেছি। এখানে আস্তে আস্তে সকালবেলা আরতির তোড়জোড় একদম শুরু হয়ে গেছে। আর লোকজনও বেশ ভালোই, মানে আমি এক্সপেক্ট করিনি যে এতটাই ভিড় হবে, বাট ভালোই ভিড় আছে। সকালবেলার গঙ্গা আরতি আপনাকে সম্পূর্ণরূপে এনার্জাইজ করবে একটা নতুন দিনের শুরুয়াতের জন্য। সকাল 6টা থেকে 7টা এই গঙ্গা আরতির টাইম থাকলেও অ্যাজ ইউজুয়াল গরম এবং শীতকালে এর টাইমের ফেরবদল ঘটে। তো সকালবেলার আরতি আমার দেখা এখন কমপ্লিট হয়ে গেছে। এখন আবার টুয়ার্ডস আমি দশাশ্বমেধ ঘাট যাব। তো ওখান থেকে দেখি আর কোথায় কোথায় কী ঘোরা যায়। তো চলুন আমার সঙ্গে। আর বলতে একদম ভুলবেন না যে সকালবেলা আরতি দেখতে কেমন লাগে। তো আরতি দেখে আমি আবার যেহেতু ব্যাক করছি, আর ব্যাক করতে করতে একটা ইন্টারেস্টিং জিনিস দেখতে পেরেছি, আপনাদেরকেও দেখাই। এক সেকেন্ড, কাছে চলে আসি এই জায়গাটা। জীবনে প্রথমবার কোনো ভগবানের স্থাপত্য এরকম মাটিতে বানানো দেখলাম, তো তাই জন্য ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি। লোকেরা বলছিল এটা মানে পাণ্ডবদের মধ্যে যে ভীম, মানে ভীমসেন, তার একটা অবয়ব। কিন্তু মানে আমার খানিকটা দেখে হনুমানজির কথা মনে পড়ে গেল। তো আমি জানি না ওয়েদার ইট ইজ লর্ড হনুমান অর ভীমসেন, বাট যাই হোক কিনা, এন্ড অফ দ্য ডে দুজনেই তো পবন পুত্র। আপনারা যদি দেব দীপাবলি হিস্ট্রি গল্পরূপে পড়তে চান তো টাইপ করুন spooklorpedia.com, আর টাইপ না করতে পারলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক ক্লিক করুন। দেখুন, প্রচার করতে করতে আমরা পৌঁছে গেলাম রাজা হরিশ্চন্দ্র ঘাটের কাছে। পৌরাণিক কথা মতে বিশ্বমিত্রকে সব সম্পত্তি দেওয়ার পরে নিজের সংসার টানার জন্য রাজা হরিশ্চন্দ্র এখানে এক ডোমের পোস্টে নিয়োগ হয়, আর তবে থেকে এই ঘাটের নামকরণ হয় রাজা হরিশ্চন্দ্র ঘাট।
এই ঘাটে ঘুরতে ঘুরতে আমার একজনের সাথে আলাপ হয়, আপনাদের সাথেও ইন্ট্রোডিউস করিয়ে দিই। ছোট্ট একটা বন্ধুর সঙ্গে আলাপ হয়ে গেছে। এর নাম আপনারা যে কোনো কিছু রাখতে পারেন, আমিও জানি না এর নাম কি, বাট যা কিছু হতে পারে। তো একটা ছোট্ট বন্ধুর সঙ্গে আলাপ হয়ে গেছে, এর নাম চন্দ্রশেখর। এ আমাকে একবারও বলেনি, আমি নিজের থেকে নাম রেখে দিয়েছি। তো চন্দ্রশেখর এখানেই থাকে আর এই জায়গাটাকে গার্ড করে, তাই তো বাবু? সেটাই। তো ঘুরতে ঘুরতে আমি ইনকাউন্টার করি আরও একটা সাহিত্য স্থাপত্য শৈলী, তবে দিস টাইম ইট ওয়াজ ভীষ্ম পিতামহ, মহাভারতের অন্যতম গুরুত্বপূর্ণ প্রধান নায়ক। দিল্লির যন্তর মন্ত্র তো আপনারা সবাই জানেন, কিন্তু আপনারা কি এটা জানেন যে বারাণসীতেও একটা যন্তর মন্ত্র আছে? তো আমরা এখন ওই জায়গায় চলে এসেছি যেখানে ভার্চুয়াল এক্সপেরিমেন্টাল মিউজিয়াম আছে। আমাকে দেখে বলতে হলো, কারণ আমি নিজেও বুঝতে পারিনি এটা কি লেখা, কেননা গুগলে তো সার্চ করলে যন্তর মন্ত্রই দেখায়, কিন্তু আমার সামনে এখন আছে ভার্চুয়াল এক্সপেরিমেন্টাল মিউজিয়াম। বারাণসীর যন্তর মন্তর অবজারভেটরি অম্বরের রাজা দ্বিতীয় জয়সিং দ্বারা 1737 সালে নির্মাণ করা হয়, তবে তখন এই স্থানটি মিউজিয়াম হিসাবে ছিল না। সময় নির্ধারণ করার জন্য মূলত এই স্থানের নির্মাণ ঘটে। 300 বছরের পুরাতন এই স্থাপত্য শৈলী পরে সরকার দ্বারা মিউজিয়াম হিসাবে রূপান্তরিত করা হয়। তখন এই স্থানের নাম বদলে রাখা হয় ভার্চুয়াল এক্সপেরিমেন্টাল মিউজিয়াম। বারাণসীর ইতিহাস, এখানকার কালচার, তখনকার ব্যবসা বাণিজ্য এই মিউজিয়াম তাদের দর্শকের কাছে তুলে ধরতে সাহায্য করে। এই দেখুন কি সুন্দর রামায়ণ দেখানো হচ্ছে। कौन था रावण जानोगे? अल्पेश का बहार था, विद्या का मानदंड। মিউজিয়াম দেখতে দেখতে পৌঁছে যাই ছাদে, যেখানে সানডায়াল অবস্থিত আছে। তো আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন, মানে আগেকার দিনে এটা দেখেই সময় নির্ধারিত করা হতো। তো এখন তো ডিজিটাল ক্লক হয়ে গেছে, কিন্তু তখনকার ভাবুন কনসেপ্টটা এতটাই জিওমেট্রিক্যালি পারফেক্ট যে এই শ্যাডো যেটা রিক্রিয়েট হয় সেখান থেকে তখনকার লোকেরা সময় নির্ধারিত করতে পারতো। দ্যাটস ভেরি ইন্টারেস্টিং। বাট মানে ভেবে দেখুন, তখনকার দিনে অ্যাডভান্সমেন্ট ছিল কিন্তু অন্যরকমভাবে। এটা হয়তো আজকের দিনের লোকেরা হয়তো পারবে না এরকমভাবে শ্যাডো দেখে টাইমটা ফিক্স করতে যে কটা বাজে। যন্তর মন্তর দেখতে দেখতে আমি প্ল্যান বানাই BHU মানে বানারস হিন্দু ইউনিভার্সিটি, বিড়লা মন্দির আর রামনগর ফোর্ট ঘুরে দেখার। তো সময় না ওয়েস্ট করে 30 টাকার বিনিময়ে আমি পৌঁছে যাই লঙ্কা। আপনারা কিন্তু এই জায়গাটার নাম মনে রাখবেন, পরবর্তীকালে আপনাদেরও কাজে আসতে পারে। মদন মোহন মালভিয়া 1916 সালে এই বিশ্ববিদ্যালয় স্থাপনা করেন। আজ BHU বা বানারস হিন্দু ইউনিভার্সিটি এশিয়ার সবচেয়ে বৃহত্তম ইউনিভার্সিটি হিসাবে মান্য করা হয়। আপনারাই দেখুন না যে ইউনিভার্সিটির রাস্তা দিয়ে টোটো অটো যে হারে নির্দ্বিধায় চলে যাচ্ছে, ভাবুন এই ইউনিভার্সিটিটা কতটা বড় হতে পারে। তো ইউনিভার্সিটির বিভিন্ন ডিপার্টমেন্ট ঘুরতে ঘুরতে খোঁজ পাই ভারত কলা ভবনের, কিন্তু ক্যামেরা মোবাইল স্ট্রিক্টলি প্রহিবিটেড থাকার ফলে ভিডিও আর করা গেল না। তো BHUর মিউজিয়াম দেখা হয়ে গেছে আমার। 20 টাকার টিকিট নিল, কিন্তু আনফর্চুনেটলি ভিডিও অ্যালাউ ছিল না। তো আমাকে একাই এনজয় করতে হলো। একটু খারাপ লাগছে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, বাট দ্যাটস ওকে। আমরা তো নিয়মটাকে উল্লঙ্ঘন করতে পারবো না, তাই না? BHUর মিউজিয়াম দেখে টুয়ার্ডস এগোতে থাকি বিড়লা মন্দির বা নতুন কাশীর উদ্দেশ্যে। তো ফাইনালি হাঁটতে হাঁটতে আমি চলে এসেছি বিড়লা মন্দিরের সামনে। তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি বিড়লা মন্দিরের ভিতরে কি আছে। আমি সেরকম খুব একটা ভিডিও ফলো করিনি এবার আসতে, তো আমি চেয়েছি যাতে আমার ট্রিপটা প্রচণ্ড ক্যান্ডিড যাক। খুব কম প্ল্যানে আর খুব কম টাইমে আমি এই ডিসিশনটা নিয়েছি যে আমি বারাণসী আসবো। তো লেটস সি।
বিড়লা গ্রুপের দ্বারা 1965 সালে নির্মিত এই বিরাট মার্বেল পাথরের তৈরি করা স্থাপত্যশৈলী ভগবান মহাদেবকে কেন্দ্র করে বানানো হয়েছে। এই মন্দিরটি বারাণসীর মডার্ন আর্কিটেকচারের এক অন্যতম নিদর্শন। এখানকার শীতল হাওয়া এবং শান্ত পরিবেশ আপনার মন ছুঁয়ে যাবে নিমেষে। বিড়লা মন্দিরে কিছুক্ষণ সময় কাটিয়ে আমি আবার পৌঁছে যাই লঙ্কা বা বিএচইউর মেন গেটের সামনে, আর সেখান থেকে একটা অটো করে পৌঁছে যাই রামনগর। তো ফাইনালি আমি চলে এসেছি রামনগর ফোর্টে। বারাণসী ইউনিভার্সিটির থেকে একটা অটো করে চলে এসেছি এখানটায়। 15 টাকার মতন নিয়েছে। তো আপনারাও চাইলে এরকমভাবে হিচ হাইকিং করতে করতে বারাণসী ট্যুর করতে পারেন। নট নেসেসারি যে আপনাদেরকে গাড়ি বুক করতে হবে। তো আমার মতন যদি সস্তায় ঘুরতে চান তো আমাকে ফলো করতে ভুলবেন না। 1750 সালে মুঘলীয় প্যাটার্নে তৈরি করা এই স্যান্ডস্টোনের রাজত্ব তখনকার দিনের কাশীর রাজা বলবন্ত সিং দ্বারা নির্মাণ করা হয়। তবে এই স্থানের ইতিহাস এর চেয়েও পুরানো। মানা হয় এই জায়গাতেই একসময় রাজত্ব করতেন রাজা কাশ্য, দ্য ওজি কাশী নরেশ, মানে মহাভারতের অম্বা, অম্বিকা এবং অম্বালিকার পিতা। ব্যাপারটা খুবই অবাক করার মতো। কিভাবে একটি জায়গা কালক্রমে বিভিন্ন ইতিহাসের সাক্ষী হয়, ম্যাটারটা সত্যিকারেই ফ্যাসিনেটিং। রামনগর ফোর্ট ঘুরতে ঘুরতে আমার সাথে আলাপ হয় রাকেশের। রাকেশ ঝাড়খণ্ডের ছেলে, বিএচইউতে তার দাদা এবং বোনকে দেখতে এসেছিল। তো আমি আর রাকেশ রামনগরের ফোর্ট দেখে চলে আসি লাল বাহাদুর শাস্ত্রীর বাড়ির দিকে। স্বাধীন ভারতের দ্বিতীয় প্রাইম মিনিস্টার লাল বাহাদুর শাস্ত্রী ছিলেন অত্যন্ত একজন সাধারণ মানুষ। তার দেওয়া স্লোগান জয় জওয়ান জয় কিষান আজও আমাদের মুখে প্রচলিত আছে। তার এই বাড়িটি পরবর্তীকালে সরকার দ্বারা মিউজিয়াম হিসাবে রূপান্তরিত করা হয়। বাড়ি ঘর এবং আসবাবপত্র দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন তার সিম্পল লিভিং অ্যান্ড হাই থিঙ্কিং এর থট প্রসেস। তো লাল বাহাদুর শাস্ত্রীর বাড়িতে চলে এসেছি এই মুহূর্তে। একটা অন্যরকমই ফিলিং আসছে। উনি আমাদের দেশের জন্য অনেক কিছু করেছিলেন আফটার অল। তবে আমি সেই দিন আর বেশি কোথাও ঘুরি না, কজ টুমরো ওয়াজ দ্য বিগ ডে, যার জন্য হয়তো আপনারাও এতক্ষণ ধরে এই ভিডিওটা দেখে যাচ্ছেন। টুমরো ওয়াজ দেব দীপাবলি। আজ হলো 15 তারিখ, দ্য বিগ ডে। আমি আর আমার হোস্টেলের কিছু বন্ধুরা মিলে 500 টাকার বিনিময়ে 7 সকালে চলে যাই সারনাথ দর্শন করতে। আফটার অল ফার্স্ট টাইম বারাণসীতে এসেছি, সাইট সিইং করবো না? তো ফাইনালি আমি এসে গেছি সারনাথ মন্দিরে। চলুন দেখুন আমার পিছনে কি আছে। চারিদিকে বুদ্ধিস্ট আর্কিটেকচার আমাকে বড়ই ফ্যাসিনেট করছে। আমার দিদা, আমার মায়ের মা, যেহেতু তার বিয়ের আগে বুদ্ধিস্ট ছিলেন, তো ছোটবেলা থেকেই এই রিলিজিয়াস ব্রাঞ্চের প্রতি আমার সফট কর্নার আছে। চলুন এই মন্দিরটা দর্শন করি। অসাধারণ লাগছে এই মুহূর্তে ঘুরতে। মানে বুদ্ধিস্ট যে পুরনো যে আর্কিটেকচারগুলো আছে, ইটস অ্যামেজিং। খুব একটা কিছু বলার ইচ্ছা নেই, কেননা আমিও চাই আমার মতন আপনারা চুপ হয়ে সারনাথ দর্শন করুন। বুদ্ধ ধর্মের 4 ধামের এক ধাম সারনাথ সেই ঐতিহাসিক স্থান যেখানে গৌতম বুদ্ধ এনলাইটেড হয়ে প্রথমবার গয়া থেকে এসে সাধারণ মানুষ এবং ভিক্ষুকদের তার পাওয়া জ্ঞান বিতরণ করেন। পরবর্তীকালে সম্রাট অশোক তৃতীয় খ্রিস্টপূর্বে এই স্থানটিকে নতুন করে বুদ্ধিস্টদের জন্য নির্মাণ করেন। কালক্রমে গুপ্তদের দ্বারা এই স্থানের পুনর্নির্মাণ ঘটে। মাঝখানে অবস্থিত ধার্মিক স্তূপা সারনাথের এক অন্যতম নিদর্শন। তবে আমরা এক প্রকারে 15 তারিখে এসে ভালোই করেছিলাম। আমরা সেদিন সম্মুখীন হয়েছিলাম এক বিশেষ অনুষ্ঠানে।
তবে বেলার ট্রাফিক এড়োতে আমরা তাড়াতাড়ি ডিসাইড করি যে আমরা হোস্টেলে ফিরব। তো আমি আর আমার হোস্টেলের বন্ধুরা সারনাথ থেকে বেরোলাম। এবার আমরা টুয়ার্ডস গাদোলিয়া যাব, বিকজ সন্ধেবেলায় আজকে শুরু হবে দেব দীপাবলি, তো তার জন্য একটু আগে থাকতে চলে যাওয়া দরকার। কিন্তু তারও আগে আমি ইন্ট্রোডিউস করিয়ে দিই আমার হোস্টেলের বন্ধুদের সাথে। तेरा नाम बोल। अर्चित आरा अरे बोल ना, वही अच्छा लगता है, कैंडिड लगता है। अर्चित अर्चित तुम्हारा बोलो। हेलो इट्स प्रियांक लकी था ना तुम्हारा नाम? लकी प्रियांक या लकी प्रियांक जो लकी। Confusion of the highest order. তো আমরা তিনজন এখন 350 টাকার বিনিময়ে অটো চেপে গেছি। গাদোলিয়া চক অব্দি নিয়ে যাবে, মানে একটু আগে অব্দি ছেড়ে দেবে, বিকজ আজকে ওখানে নো এন্ট্রি। তো আমরা তাড়াতাড়ি পৌঁছে রেস্ট নিয়ে যে যার মতন ইভিনিং প্ল্যান করছি। আমার আলাদা বুকিং আছে বলে আমাদের এদের থেকে একটু আলাদা হতে হবে, বাট এরাও একসঙ্গে থাকবে। তো মানে এরা ऐसे হ্যাঁ, তো আমরা right now we are going towards Gadolia Chowk and towards our hostel. Bye. তো ফাইনালি একদম রেডি হয়ে এখন আমি যাচ্ছি টুয়ার্ডস শিবালয় ঘাট। এখান থেকেই আমার দেব দীপাবলির বোট ছাড়বে, তো বেশি দেরি না করে টুয়ার্ডস যেতে থাকি। ওখানে বাকি কথা ওখানে গিয়ে হবে। এত সিকিউরিটি দেখে স্থানীয় কিছু লোকেদের জিজ্ঞাসা করতে আমি আস্তি ঘাটের দিকে রওনা দিই, আপনাদের স্ক্রিনে এক ঝলকে যোগী আদিত্যনাথকে তুলে ধরার জন্য। তবে টাইমের শর্টেজ এবং ওভারক্রাউডের ফলে আমায় আবার চলে আসতে হয় শিবালয় ঘাটের দিকে। তো ফাইনালি আমি শিবালয় ঘাটে চলে এসেছি। এই পিছনে যে বোটসগুলো আছে প্রবাবলি ওর মধ্যে একটা চড়তে হবে, বাট রাইট নাও আই এম ওয়েটিং ফর আদার্স টু কাম। নাম্বারে ফোন করেছি, তো দেখি আই গেস দে আর অন দ্য ওয়ে। সো বোটে চড়ে গেছি, এখন এই মুমেন্টে বসে আছি, কতক্ষণে স্টার্ট হবে। আমি একটু এক্সাইটেড অ্যাকচুয়ালি, দেখি কি হয়। এতদিনের রিলস দেখেছি, আজকে লাইভলি দেখবো, তো ফিঙ্গার্স ক্রসড, হোপ ফর দ্য বেস্ট। আপনাদেরকেও দেখাবো, তো সঙ্গে থাকুন, সাথে থাকুন, পাশে থাকুন, যা যা করতে করে দিন। ততক্ষণ কাট টু আমরা এখন যাব হলো যখন আসল দেব দীপাবলি শুরু হবে। এই মুহূর্তে যখনই ভাবছিলাম যে আমাদের যাত্রা স্টার্ট হবে, কিছু না কিছু করে বোট থেমে যাচ্ছিল। আই নো এই কম্বিনেশনটা খুব উইয়ার্ড লাগছে, লাইক দিস অ্যান্ড দিস, বাট ইটস অল বিকজ অফ দ্য সেফটি। তো সেফটির জন্য তো পড়তেই হবে, কিছু করার নেই। তো আই গেস এখন স্টার্ট হতে চলেছে, তো লেটস সি হোয়াট হ্যাপেন্স। তবে ফাইনালি আমাদের বোট ছাড়লো, যেটা বুঝতে পারলাম দেব দীপাবলির প্রোগ্রামকে মাথায় রেখে এই বোটগুলো তাদের যাত্রা শুরু করে এবং এক একটা প্রোগ্রাম দেখিয়ে আবার স্টার্টিং পয়েন্টে নিয়ে আনে। এক একটা প্রোগ্রাম যথা প্রথমে সন্ধ্যা আরতি, তারপরে লেজার শো আর শেষের বাজি ফাটানোর প্রোগ্রাম পরপর নির্ধারিত টাইমে থাকে বলে অলমোস্ট কোনোটাই মিস করা অসম্ভব। তবে 2024-এ একটু অন্যরকম হয়, আপনারা সেটা একটু পরেই বুঝতে পারবেন। আমাদের বোট প্রথমে দশাশ্বমেধের দর্শন করিয়ে মণিকর্ণিকা ঘাট হয়ে নিয়ে গেল প্রায় নমো ঘাটের দিকে। নমো ঘাটের কাছে অবস্থিত মালাভিয়া ব্রিজের কাছ থেকে বোটটা ইউটার্ন নিয়ে রাজঘাট পেরিয়ে আবার যাত্রা শুরু করে টুয়ার্ডস দশাশ্বমেধ ঘাটের দিকে। আফটার অল সন্ধ্যা আরতির টাইম হয়ে এসেছিল যে। ও আপনাদের তো বলতেই ভুলে গেছি, এই মায়াবী নগরের এত ভিন্ন ভিন্ন নাম কেন। বারাণসীর সবচেয়ে পুরনোতম নাম হলো কাশী। সংস্কৃতে কাশী শব্দের মানে হলো প্রকাশ বা লাইটেন্ড। মহাদেব এই নগরকে এক দৈবিক আলোতে রঙিয়ে থাকে, যার জন্য এই নগরের নাম হলো কাশী।
ব্রিটিশ এবং মুঘল যুগে বারাণসীর উচ্চারণ পরিবর্তিত হতে হতে বানারসে পরিণত হয়। এবং ভিডিও স্টার্টিংয়ে তো বলেইছিলাম আপনাদের বারাণসী শব্দের অর্থ কী। দেখুন, কথা বলতে বলতে আমরা চলেই এলাম দশাশ্বমেধ ঘাটের কাছে। আমি 1.5 দিন ধরে অনেককেই দেখলাম সন্ধ্যা আরতি বোটে করে এনজয় করতে। তবে আমার মতে এই সন্ধ্যা আরতির মজা ঘাটে বসেই সব থেকে বেশি আসে। হ্যাঁ, তবে আপনার কাছে যদি একটা জুম লেন্স হয়ে থাকে তাহলে জাস্ট গো উইথ দ্য বোট, আসল মজা ওখান থেকেই। আর যদি আপনাদের কাছে ড্রোন থাকে, এনি প্লেস ইজ বেস্ট ফর ইউ। এখন গোটা বেনারস একই রঙে সেজে উঠেছে, চারিদিকে খালি আলো আর আলো। সঙ্গে আছি আমি, আর আমার সঙ্গে আছেন আপনারা। অ্যাকচুয়ালি অনেকেই আছে, বাট আপনারাও যে আছেন এটাই আমার সব থেকে দেখে ভাল লাগছে। হয়তো এই ভিডিওটা পরে আপলোড হবে, হয়তো তখন দেব দীপাবলি থাকবে না, কিন্তু এন্ড অফ দ্য ডে এনি ভিডিও যখন কোনো জায়গায় আপলোড হয়ে যায়, দিস ইজ ফর এভার। তো আপনারা যখন চান তখন দেখে নিতে পারবেন, আর তখনই চাইলে আপনারা সেলিব্রেট করে নিতে পারেন দেব দীপাবলি। দশাশ্বমেধের সন্ধ্যা আরতি দেখে মুন্সি এবং দারভাঙ্গা ঘাট পেরিয়ে আমাদের বোট আবার যাত্রা শুরু করে টুয়ার্ডস চেতসিং ঘাটের দিকে লেজার শো দেখবার জন্য। আর ঠিক এখান থেকেই ব্যাপারটা গন্ডগোল হওয়া শুরু করে। বোটগুলি ঠিক সময় থাকতেই চেতসিং ঘাটে ঢুকে যায়, তবে কিছু টেকনিক্যাল গ্লিচেসের জন্য প্রোগ্রাম পোস্টপন্ড হয় 45 মিনিটের উপরে। একাধারে প্রায় 50-60টা বোট তখন ওয়েট করছিল প্রোগ্রাম স্টার্ট হওয়ার। আর এখানে এইবারে দেব দীপাবলি একটু প্রবলেম্যাটিক হয়ে যায়। 45 মিনিট টাইম পেছোতে ওইদিকে বাজি ফাটানোর প্রোগ্রাম শুরু হয়ে যায়। আমরা হঠাৎ দেখতে পারি পিছনে দূরে বাজি ফাটছে। নাবিকরা তখন বুঝে উঠতে পারছিল না যে তারা এখানে লেজার শো এর জন্য ওয়েট করবে নাকি ফায়ারওয়ার্কসের দিকে এগোতে থাকবে। এই করে আরো 15 মিনিট কেটে যায়। তারপর একাধারে 50-60টা বোট এগোতে থাকে টুয়ার্ডস যেখানে বাজি ফাটানো হচ্ছিল। গাড়ির জ্যাম তো সবাই দেখেছে, তবে আমি সেদিন বোটের জ্যাম দেখেছিলাম। বাট থ্যাঙ্কস টু আমার হোস্টেলের ফ্রেন্ডস, আমি আপনাদের জন্য কিছু ক্লোজ আপ ভিডিও তুলে ধরতে পারছি। আচ্ছা, আপনাদের আরও একটা কথা বলি, যদি আপনারা বোট ভাড়া করতে না চান, শুধু বাজি ফাটানোর উৎসব দেখতে চান, 5টার মধ্যে কাশী করিডোর বা মণিকর্ণিকা ঘাটের দিকে চলে যাবেন। আপনারা ওখান থেকে বেস্ট ভিউ পাবেন। শুধু লেজার লাইট শো দেখতে গেলে চেতসিং ঘাটে, আর সন্ধ্যা আরতি, আরে ওটা তো আপনারা অলরেডি জানেন। আমাদের বোটগুলি তখন হাফ রাস্তায় পৌঁছেছিল। ওই দিক থেকে দেখা গেল যে লেজার লাইট শো আরম্ভ হয়ে গেছে। আমরা কিছু না ভেবে আবার চেতসিং ঘাটের দিকে ফিরে আসি। এত প্রবলেম থাকা সত্ত্বেও লেজার লাইট শো আমাদের গোটা শরীরকে এক মুহূর্তে শিহরণ জাগিয়ে তোলে। দেব দীপাবলি সত্যি জীবনে একবার হলেও নিজের চোখে দর্শন করা উচিত। এই অনুভূতিটা মোবাইল বা টিভি স্ক্রিনে দেখিয়ে বোঝানো মুশকিল। তবে অ্যাজ আ পার্সন যদি আপনি একটু স্পিরিচুয়াল হয়ে থাকেন, চোখ থেকে একটু হলেও জল বেরোনোটা নির্ধারিত। গঙ্গার আগমন, দেব দীপাবলি কেন সেলিব্রেট হয়, এক এক করে যখন আপনি জানতে পারবেন, মন এবং আত্মা উভয় এক অন্য ডাইমেনশনে চলে যাবে। देवताओं का काशी में प्रवेश भी बंद करवा दिया। अब सबने मिलकर शिव जी से प्रार्थना की कि वो ही कोई उपाय निकाले और राक्षस त्रिपुरासुर का अंत करे।
और भगवान शिव त्रिपुरासुर से संग्राम करने को तैयार हो गए। त्रिपुरासुर, तू तो मेरे पुत्र का भक्त है, तो तू क्या थोड़ा रुक कर मुझे मेरे पुत्र को याद करना भी ना देगा? देखते देखते शिव के हाथ में ऐसा धनुष आ गया जिसकी प्रत्यंचा बनी थी वासुकी नाग से, और बाण था विष्णु जी का वज्र। पृथ्वी उनका रथ बनी जिसके 2 पहिए थे। ও বাই দ্য ওয়ে, আপনাদের তো বলাই হয়নি দেব দীপাবলি কেন সেলিব্রেট করা হয়। সত্যযুগেরও আগের এক সময় ত্রিপুরাসুর নামে এক প্রচন্ড শক্তিশালী রাক্ষস ত্রিভুবনে তাণ্ডব করছিল। তার অত্যাচারে সাধারণ মানুষ থেকে ভগবান অব্দি সবাই তিতি বিরক্ত হয়ে গেছিল। বারাণসীর মতন পবিত্র স্থানে নো এন্ট্রি পড়ে গেছিল সব ভগবানের। তখন সবাই যৌথ উদ্যোগে মহাদেবের আরাধনায় লেগে যায়। প্রচন্ড যুদ্ধের পর মহাদেব ত্রিপুরাসুরকে হারাতে সক্ষম হন এবং বারাণসী সহ বাকি ত্রিভুবনকে ত্রিপুরাসুর রাক্ষসের হাত থেকে মুক্তি করেন। তবে থেকে প্রত্যেক বছর এই সময় ভগবানেরা দিওয়ালি সেলিব্রেট করে, তাই এই উৎসবকে দেব দীপাবলি বলে মানা হয়। আগামী পর্বে থাকবে কিভাবে আপনারা 50 থেকে 60 টাকার মধ্যে লোকাল সাইট সিইং করতে পারবেন। সঙ্গে থাকবে আমার আর অর্চিতের সঙ্গে শেষ বিকেলে কাটানো কিছু মুহূর্ত, আর থাকবে এক বিশেষ ছোট্ট বন্ধুর ইন্ট্রোডাকশন। টিল দেন, তো সভ্য ভদ্র সুশীল থাকুন, সবাইকে ভালোবেসে থাকুন, আর দ্য ইন্ট্রোভার্ট এক্সপ্লোরের সাথে ঘুরতে থাকুন।